ক্ষীণ সময় পরই কেয়া চলে এলো কিচেনে। তরুকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি করছিস? এগুলো বের করছি, তোমার অপেক্ষা করছিলাম। নতুন কিচেন তো, আগামাথা কিছুই পাচ্ছি না। মুচকি হাসলো কেয়া, তারপর চুলোর দিকে তাকিয়ে বলল, এটা কি? নির্জন ভাই ডিম সিদ্ধ বসে গেছে। আচ্ছা, হয়ে গেছে মনে হয়, আমি গিয়ে দিয়ে আসবো। যা, আমিও রেডি করি এদিকে। তরু পুনরায় ছেলেদের মতো ফ্লাটিং করতে মন চাইল। সে শব্দ করে শ্বাস নিয়ে বলল, ফুপু তুমি পারফিউম দিয়েছ? ইয়া ভুরু কুচকে বলো, না তো। অরু চুলোর দিকে এগিয়ে গিয়ে বলো, পারফিউমের মতো করা লাগছে না, কিন্তু তুমি আসা মাত্রই কেমন একটা মিষ্টি ঘ্রাণ পাচ্ছি। কি জানি। অরু ডিম দুটো নামিয়ে বলল, তোমার যন্ত্রণা জানো বাড়িতে এখনো কত বকা খাই, তাই নাকি? কেন? এই তো ধরো, চুল আশ্রয় নি, আম্মু বকা দিতে গিয়ে তোমাকে টানবে, তারপর বলবে, তোর কি ফুপু কী রকম, সারাদিন তো একসঙ্গে থাকবি, কিছু শিখেছিস? ধরো কালো হয়ে যাচ্ছি তো তোমার এখানকার ছবি দেখিয়ে বলবে, দেখ দিন দিন সুন্দর হচ্ছে কেয়া, আর তুই পেতনি হচ্ছিস। কেয়া খিলখিল করে হেসে বলো, অকারণে বকে, তুইও তো সুন্দর হয়েছিস আগে থেকে। ডিম দুটো একটা প্লেটে নিয়ে অরু একবার মূল পয়েন্টে গিয়ে কথাটা বলল, তবু আত্মীয় স্বজন সবাই তো এখন তোমার গুণকীর্তনে অস্থির। এত ভালো জায়গায় বিয়ে হয়েছে, ফুপারও অনেক নাম ডাক চারদিকে, সবার কথা হলো কেয়ার মতো হও, গুণবতী রূপবতী। আচ্ছা যাই, গিয়ে ডিম দিয়ে আসি। আমি গুণবতী রূপবতী কচু। তরু দাঁত কটমটো করে তাকিয়ে বলো, আচ্ছা এখন আর কিছু বলবো না, আরেকদিন বলবো। যখন বলি আমি বেশি বলে ফেলি, এটাই আমার দোষ। আর জানো, সবাই আমাকে এখন এটাও বলে, তোর কেয়া ফুপুর মতো শান্তশিষ্ট হ, এত কথা বলিস কেন মেয়ে হয়ে? কেয়া মুচকি এসে বলো, আচ্ছা বল কি বলবি। দরকার নাই, তোমার আদরের ছেলেকে আমি ডিম দিয়ে আসি। বলেই তরু প্লেট নিয়ে বাইরে এলো। মিটমিটে হাসছে সে। এক অদ্ভুত ক্ষমতা দিনকে দিন তরু নিজের ভিতরে টের পায়, কাউকে প্রভাবিত করার। বয়স তো বাড়ছে, সেই ক্ষমতা ততই প্রকট হচ্ছে ওর। মাঝে মাঝে মানুষকে তার কাছে খুবই শিশুর মতো মনে হয়, যেন যেরকম ইচ্ছা সে নিয়ে খেলতে পারবে। আর সে সব কিছুই খুবই সচেতনভাবে করছে। নির্জন সাহেবকে যখন বলছিল, কোনো কিছু না পেলে কি ফুপিকে গিয়ে জিজ্ঞেস করব, নির্জন নিষেধ করেছিল। কিয়া বীরকে গেলে তাকে বাড়ি থেকে বের করে দিতে পারে বলেছিল। তখনই তরু রান্না করা নিয়ে ভিতরে ভিতরে সিরিয়াস হয়ে যায়, কারণ রান্নার পর ঠিকই ফুপু জানবে, তখনই ছুটে যাবে সে। ফুপুর পূর্বে আচরণে খুব আহত হয়েছে সেটা শুরুতে বোঝায়, তারপর রূপের প্রশংসা, বাবা আইফোন ইত্যাদি বলে মন ভালো করার চেষ্টা করে। কাজও হয়, রান্নার অনুমতি নিয়েও নেয়। নির্জনের সঙ্গেও যা করছে সবই সচেতনভাবে করা। একজন মানুষ তাকে প্রথম দিন চুম্মাচাটির গল্প লিখে বলে চরম আঘাত করছে। ভিতরে ভিতরে প্রচণ্ড অপমানবোধ করলেও নিজেকে সামলে রেখেছে। তরু বাড়িতে এসে নির্জন সাহেবের একই রকম আক্রমণ, রু আচরণ, সে কেমন মেয়ে নাকি চিনে, তার জাত জানা আছে ইত্যাদি। তরু মোটেও এগুলো স্বাভাবিকভাবে নেয়নি। অন্য কোনো মেয়ে হলে হয়তো লঙ্কাকাণ্ড ঘটিয়ে ফেলতো, চেঁচামেচি করে নির্জনকে কালার বানিয়ে ফেলতো, কিন্তু সে এমন করবে না, কারণ সে তরু। ৮-১০টা মেয়ের মতো না সে। তার সম্মুখ ধারণা ফুপুর ওপর রাগের কারণে হয়তো নির্জন সাহেব তার সঙ্গে এরকম কথা বলেছেন। ভিন্ন কিছু হতে পারে, সেটা পরে সে জানবে, কিন্তু এর আগ অবধি সিরিয়াস ঝামেলা জড়াবে না। ঝামেলা জড়ানো দুর্বল মনের পরিচয়। সে দুর্বল না, এই খেয়াল সে যখন সিরিয়াস ঝগড়া জড়িয়ে যাবে তখনই হেরে গেছে ধরবে। কিচেনে তাই উল্টো রাগিয়ে দিল, নির্জনে বুঝিয়ে দিয়েছে ও রাগারাগি দেখে তরু ভীষণ মজা পাচ্ছে, কিন্তু না, প্রতিটা কথা হিসাব সে নেবে এবং তাকে নিয়ে যত প্রকার খারাপ ধারণা অবশ্য ভেঙে দেবে। কিন্তু তরু ভাবছে, প্রথম দিন হিসেবে কি একটু বেশি হয়ে গেল? তার এই এক সমস্যা, সেটা বয়সের কারণে কি না কে জানে। পরিমিত বোধ কম, সব কিছুতে বেশি বেশি করে। দোতলায় এসে সে মনে মনে নিজেকে উপদেশ দিল, মিস তরু, বেশি বেশি কিছুই করা যাবে না, সব কিছু উপভোগ করো, রিল্যাক্স, খুবই রিল্যাক্স। দরজার সামনে এসে নক দিল, দরজা খুলে দিল নির্জন। কোনো কথা না বলে হাত বাড়িয়ে প্লেট নিল সে। তরু কৌতূহলী মনে চাচ্ছিল ভিতরটা একটু দেখবে,
কিংবা এখন যদি সে বলে ভিতরে একটু আসি। নির্জন সাহেব গম্ভীর মুখে বলেন, কেন? সে বলো না, একটু দেখতাম সুন্দর ছেলেদের রুম কেমন হয়। তখন আবার যদি বলে ফেলে, কেন জীবনে সুন্দর ছেলের রুম দেখেননি? আরও বিশ্রীভাবে বলতে পারে, থাক বেশি বেশি ভালো না। নির্জন তাকে অন্যমনস্ক দেখে বলল, কিছু বলবেন? না, কিছু বলার নেই আমার আপনাকে। কথাটা অজান্তেই চাপা অভিযোগের সুরে বলে ফেলল তরু, যেন কোনো অপরাধ করেছে নির্জন। পাশ ফিরে বারান্দা দিয়ে যেতে যেতে জিভ কাটল। নিজের পিছু থেকে নির্জন বিভ্রান্ত হয়ে বলল, কিছুই বুঝলাম না, এখন আবার আমি কি করলাম? তরু পিছু না ফিরে নিচে চলে এলো। নির্জন ডিম খেয়ে সত্যি রুমে খানিক ব্যায়াম করে নিয়ে গোসল করে নিল। আগে বাইরে থেকে এসে গোসল করেনি, কেবল কাপড় পাল্টে নিয়ে মাথা মুছে নিয়েছিল। রান্না শেষে তিনজনই একসঙ্গে বসে খেলো। কিয়ার সঙ্গে নির্জনও রান্নার প্রশংসা করতে কার্পণ্য করল না। খাওয়া শেষে সে চলে গেল বাইরে। তরু দীর্ঘ সময় কেয়ার সঙ্গে কাটাতে গিয়ে বুদ্ধি করে নানান কথা বলে মাতিয়ে রেখে ক্রমশ তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসলো এবং এক পর্যায়ে বলল, ফুপু শুয়ে শুয়ে ফোন টিপছিল। সে জবাব দিল, কি তোমরা তাহলে সবসময় বাইরের খাবার খাও? আরে না, বললাম না কাজের মেয়েটি চলে গেছে। আশ্চর্য, তাহলে নির্জন সাহেব আর ফুপা কাজের মেয়ের ব্যবস্থা করবে না? তুমি কি রান্নাঘরে যাবে নাকি? জানো, ছোটবেলায় আমার মনে হতো নায়ক নায়িকাদের টয়লেটেও যেতে হয় না, আমাদের মতো ওরা এত পচা না। সেরকম এখন তোমাকে দেখে মনে হয় তোমার দ্বারা জীবনে আগুনের কাছে গিয়ে রান্না বান্না মানাবে না। কিয়া মুচকি হেসে বলল, আমি তো রান্না করতে চাইও না। দেখলি না বাইরে থেকে খাবার আনতে গিয়েছিল? বাইরের খাবারে জানো কত অসুখ বিসুখ। ওদের উচিত ছিল যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকজনের কাজের মেয়ে ব্যবস্থা করা। ওদের দোষ না, মেজাজ খারাপ হয়েছিল, দিয়েছি বিদায় করে। আজকাল হুদাই মেজাজ খারাপ হয়ে যায়। সে তুমি মেজাজ খারাপ করলে মানলাম, তাই বলে চলে যাবে? কাজের মেয়েগুলো যে কেমন, তুমি ভুলেও কল দিয়ে আসতে বলতে যেও না। দু পয়সার কাজের মেয়ে মাথায় উঠে নাচতে শেষে। আমি বসে আছি কল দিতে, কিন্তু বাইরে থেকে এনে খাওয়ার কেমন দেখায় না, শরীর স্বাস্থ্য খারাপ হবে। নির্জন সাহেবকে কল দিয়ে বলে দাও কাজের মেয়েকে আসতে বলতে, তাহলেই তো হয়। তুমি নিজে দিলে সমস্যা। হ্যাঁ ঠিকই তো বলেছিস, বাসায় এত কাজ কাম কে করবে তাহলে? এগুলোর কথা ভাবিনি, অসহ্য লাগে এক এক সময়। আচ্ছা কল দিচ্ছি নির্জনকে। কল দিয়ে কাজের মেয়েকে আনতে জানিয়ে দিল কেয়া। তরু জানে তার ফুপু জন্য পুনরায় ফিরিয়ে আনার সাহস পায়নি নির্জন। কাজ হলো ম্যাজিকের মতো, সন্ধ্যার আগেই কাজের মেয়ে হুসনা এসে হাজির। রাত 8টার দিকে ইসাক সাহেব অফিস থেকে ফিরলেন। সে তখন পড়ার টেবিলে বসে খাতা আঁকুবাকি করছে। হুসনা দরজা খুলে বলল, চাচা আপা এই রুমে। ইসাক সাহেব হাস্যোজ্জ্বল মুখে ভিতরে এলেন। এখনও কোটটাই পরনে, চুল দাড়িতে কালো কালার করা, তবুও দুপাশে জুলফির দিকে সাদা চুল উঁকি মারছে। তরু দাঁড়িয়ে সালাম দিল। তিনি গিয়ে সোফায় বসে বলেন, বসো মা, দাঁড়িয়ে আছো কেন? বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ ফুপাজি, আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। তোমার নির্জন ভাইয়ের সাথে কথা হয়েছে তো? সে একটা ভালো কোচিং সেন্টার দেখে ভর্তি করিয়ে দেবে। হ্যাঁ কথা হয়েছে। তারপর আরও খানিক আলাপের পর নির্জনের কথাগুলো পুনরাবৃত্ত করলেন, ইতিহস্ত করে বললেন, মা তোমার ফুপু তো তোমার কথা অনেক গল্প করেন, তোমরা একসঙ্গে সারাক্ষণ থাকতে। তরু লাজুক হেসে বলল, হ্যাঁ হয়েছে কি মা, বাসাটা তো পুরোপুরি খালি। আমি অফিসে চলে যাই, নির্জন ভার্সিটিতে গানে অবশ্য যা পারে সময় দেয়, তবুও মেয়ে ছাড়া হয়তো ভালো লাগে না। বাসায় তোমার ফুপু একা, তাই ওর সারাক্ষণ মন মেজাজ খারাপ থাকে। তুমি তার কাছে গিয়ে বসবে, আগের মতো গল্প গুজব করবে, কেমন? আচ্ছা ফুফাজি, এগুলো সমস্যা না। আর তোমার কোনো দরকার হলে নির্জন বা আমাকে বলবে। জি আচ্ছা, তাহলে এখন যাই, সবে অফিস থেকে এলাম, অন্য সময় কথা হবে বলে তিনি বিদায় নিয়ে চলে এলো। হেঁটে হেঁটে এলেন নিজের রুমের সামনে। দরজা খুলে হয়তো কেয়াকে দেখবেন। ওকে দেখলেই এই বয়সে এসে তিনি বুকের ভেতর অদ্ভুত এক শিহরণ টের পান। ইচ্ছে করে পৃথিবীর সকল সুখ কেয়ার পায়ের কাছে এনে বিছিয়ে দিতে।
নক করলেন। কেয়া খুলে দিল দরজা। ওর পরনে হলুদের মতো একটা কামিজ। ইসাক সাহেব রংটা পুরোপুরি ধরতে পারেন না। চুল একগোছা কপালে বেয়ে এসে পড়েছে, দু ভুরু মাঝখানে ছোট্ট টিপ, চোখ দুটো অদ্ভুত অস্বাভাবিক সুন্দর। তিনি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলেন। এভাবে তাকিয়ে থাকলে সাধারণ মানুষ পৃথিবীর সব কিছু না কি ভুলে যায়। কিন্তু ইসাক সাহেব একটা কথা মনে পড়ে গেল। তিনি আজ অফিসে একটা মেয়েকে জিজ্ঞেস করেছিলেন তার স্বামী অফিস থেকে বেরার পর তার জন্য কী নিয়ে ফিরলে খুশি হয়। মেয়েটি হেসে বললেন, তেমন কিছু না স্যার, চকলেট আইসক্রিম নিয়ে এলেও মন ভালো হয়ে যায়। তিনিও আজ নিয়ে ফিরেছিলেন, কিন্তু সেগুলো নিচে গাড়িতে রয়ে গেছে। রুর গলায় বলল, কি হয়েছে, আসবে নাকি দরজা বন্ধ করে দিব? কেমন আছো? আমাদের কি কয়েক মাস পর দেখা হলো? অফিস থেকে ফিরে কেমন আছো কেউ জিজ্ঞেস করে। ইসাক সাহেব বিব্রত বোধ করতে শুরু করলেন। বিব্রত চেহারা প্রকাশ পাওয়ার আগে নিজেকে সামলে নিতে চাইলেন ইসাক সাহেব। ভিতরে ঢুকতে ঢুকতে বললেন, অবশ্য তোমাকে দেখেই বোঝা যাচ্ছে ভালো আছো। এত রূপবতী একটা মেয়েকে কেমন আছো জিজ্ঞেস করা মানায় না। বিদ্রুপ গলায় কেয়া বলল, ও রূপবতী মেয়েরা সবসময় ভালো থাকে, ওদের কোনো অসুখ বিসুখ হয় না। ডাক্তার হসপিটালের জীবনে তাদের পা পড়ে না। কেন ওভার স্মার্ট সাজতে চাও? যা মানায় না তা করতে চাও কেন? ইসাক সাহেব প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইলেন। কিয়ার সামনে মাঝে মাঝে ভুলভাল বকতে শুরু করেন, বিশেষ করে যখন ওকে কোনো কারণে একটু বেশি সুন্দর লাগে। আজও লাগছে। কি অদ্ভুত স্নিগ্ধ মায়াময় চেহারা। ওর সামনে নিজেকে বড় তুচ্ছ লাগে। চোখ ফেরালে বিছানার ওপর দেখতে পেল পলিথিনের ব্যাগ। এগিয়ে গিয়ে খুলে দেখে। কেয়ার দিকে তাকিয়ে বলে, এটা আমি গাড়িতে ফেলে চলে এসেছিলাম। কে আনলো? ড্রাইভার হোসনাকে দিয়ে পাঠিয়েছে। ও আচ্ছা, বলে ইসাক সাহেব আয়নার সামনে দাঁড়ালেন। মাঝে মাঝে কেয়ার মন ভালো থাকলে টাই খুলে দেয়, খুবই ভালো লাগে তখন। এখন এসে খুলে দিলেই ভালো হতো। সোজাসুজি ওকে কাছ থেকে দেখতেন। বেশি সুন্দর লাগলে বারবার তাকাতে ইচ্ছে করে, কিন্তু রেগে থাকলেও তাকাতেও হয় সাবধান। এখন তিনি টাই খোলার ভঙ্গি করে ড্রেসিং টেবিলের আয়নাকে দেখছেন। বিছানায় বসে মোবাইল টিপছে কেয়া। তিনি তাকিয়ে রইলেন। হঠাৎ কেয়ার মাথা তুলে ভুরু কুচকে তাকিয়ে বলল, কি হয়েছে? টাই খুলতে এতক্ষণ লাগে? একটু দেখবে তুমি, খুলছে না কেন জানো? খুলছে না? না বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, চুকচুকানি বেড়েছে, বলে কেয়া বিছানায় মোবাইল রেখে উঠে এলো। ইসাক সাহেব ওর কথা হাসলেন। একটু রাগ হলো না। কেয়া এই মেজাজ কাটা কাটা কথাও যেন রূপেরই অংশ। এ যেন এখন উঠে এসেছে তাই খুলে দিতে। এটা হলো আসল কেয়া। ওর ভিতরে মমতা আছে, অবশ্যই আছে। সেটা টের পান ইসাক সাহেব। কেয়ার কাছে এসে টাইয়ের হাত দিল। অদ্ভুত এক সুবাস পেলেন তিনি। এটা ওর কাছে থেকে সব সময় পান। ধীরে ধীরে হাত তুলে ওর কপালে চুলগুলো সরালেন। শিরশির করে উঠল বুক। একেবারে তরুণ বয়সের সেই অনুভূতি। কেয়া হাত সরিয়ে দিয়ে বলল, কি হয়েছে? তুমি এত সুন্দর কেন? আর 10-15 বছর আগে তো আমাদের দেখা হতে পারত। স্বীকার করেছো তাহলে এখন তোমার পরন্ত বেলা? ইসাক সাহেব আর কিছু বলে না। কেয়া পুনরায় ফিক করে হেসে বলল, তাছাড়া 10-15 বছর আগে আমি তো ফরক পরে স্কুলে যেতাম। মিষ্টি হাসিতে বিমোহিত হয়ে উঠে বুক টেনে নিল ইসাক সাহেব। কেয়ার মেজাজটা খারাপ হতে যাচ্ছিল। এক ঝাটকায় সারে নিবে নিজেকে। তখনই তরুর কথাটা মনে পড়ল। আত্মীয় স্বজন সবাই তো এখন তোমার গুণকীর্তনে অস্থির। এত ভালো জায়গায় বিয়ে হয়েছে, ফুপারও অনেক নাম ডাক চারদিকে। সবার কথা হলো কেয়ার মতো হোক। সকাল 10টার আগে নির্জনের সঙ্গে তরু বের হলো। তাকে কোচিনে ভর্তি করাতে নিয়ে যাবে। আকাশে ঝকঝকে রোদ। দুজন গেটের বাইরে এসে দাঁড়ায়। নির্জন একটা রিক্সা দেখে হাত তুলে দাঁড় করিয়ে তরুকে বলল, দুজন কি একই রিক্সায় যাব? তরু রিক্সায় উঠে গিয়ে বলল, তাহলে কি আমি একা রিক্সায় যাব আর আপনি পিছু পিছু দৌড়ে আসবেন? রিক্সা চালক হেসে ফেলল। নির্জন তরুর দিকে দাঁত কটমটো করে তাকিয়ে রইল। আসুন, রোদে দাঁড়িয়ে থাকবেন না, তাড়া দিল তরু। নির্জন কোনো জবাব না দিয়ে উঠে বসলো। রিক্সা চলছে। তরু খানিক পর রিক্সা হুট টেনে
তুলতে যাবে তখনই সেটা উল্টো হাতে ঘুষি মেরে ফেলে দিল নির্জন। রিক্সা চালক পিছু ফিরে তাকাতেই কিছুই বুঝতে না পেরে আবার পেট্রোল চাপতে শুরু করেন। তরু ফিসফিস করে অবাক হওয়ার ভঙ্গিতে বলল, এটা কি হলো? হুড তুলতে সমস্যা বলতেন আমাকে, এভাবে ধাক্কা মারলেন কেন? ব্যথা পেয়েছেন? আপনি একটু কথা কম বলে খুশি হই। আমি কথা বলতে পারলে খুশি থাকি। তাছাড়া অন্যদের সুখে রাখার দায়িত্ব আমি নেইনি। নির্জন প্রচণ্ড রাগান্বিত চেহারায় তাকে নিচু স্বরে বলল, তরু, আমি কিন্তু এখনই রিক্সা থেকে নেমে চলে যাব। মিস্তরু হবে বলে মিটমাটে হেসে তাকিয়ে রইল ওরু, যার অর্থ আমি আপনার শিশু সুলভ রাগ দেখে খুবই আনন্দ পাচ্ছি। হাসছেন কেন? আমার সঙ্গে কি আপনার ইয়ার্কি সম্পর্ক? ঝগড়াও না, রাগারাগিও না, আপনি বাড়াবাড়ি করছেন। তরু চেয়ে রইল। একমাত্র সে বলে এত সাহস নিয়ে এভাবে এই ছেলের সঙ্গে কথা বলতে পারছে। না হলে এই রাগান্বিত লোকের সামনে যে কোনো মেয়ে ভয়ে ঠান্ডা হয়ে যেত। এত লম্বা সুদর্শন ছেলের সামনে যে কোনো মেয়ে কথা বলতে ইতিহস্ত করত, কিন্তু সে করবে না। উল্টো ওকে নাস্তানাবুদ করবে। চুম্মাচাটির গল্প লেখিকা যে কী জিনিস হাড়ে হাড়ে টের পাবে। রিক্সা থামান তো মামা। নির্জনের ঠান্ডা অথচ ভয়ানক গলা শুনে তরু ভাবনা থেকে বের হলো। রিক্সা চালক পিছু ফিরে বলল, রিক্সা থামাইব কইলেন না কি? নির্জন কিছু বলার আগে তরু তাকে থামিয়ে বলল, আপনি যান মামা। তারপর নির্জনের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, আপনি রাস্তায় এত সিনকেট করছেন কেন? আমি করছি না, আপনি করছেন। আচ্ছা ঠিক আছে, আমারই সকল দোষ তো, সরি। এখন আর কি করার আছে আমার? আপনি যেতে চাইলেন, চলে যেতে পারেন। আমি পারলে একাই ভর্তি হব। নির্জন উসখুস করতে শুরু করলো। খানিক সময়ের পর বলল, আচ্ছা ঠিক আছে, আমি বোধহয় একটু বেশি রেগে গিয়েছিলাম। থামিয়ে দিল তরু। থাক, সরি বলবেন না প্লিজ, আপনি তবু বয়সে বড়। নির্জন কিছু বলল না। তরু খানিক পর পুনরায় রিক্সার হুড টান দিল। নির্জন ভুরু কুচকে তাকিয়ে বলল, আবার এটা তুলছেন কেন? আপনার জন্যই তুলছি। কেমন রোদ দেখছেন, সোজা এসে মাথায় পড়ছে। আমার মাথার ওপর ওড়না আছে, আপনি তো ওড়না আনেননি। মানে ওড়না আনিনি মানে? সরি, বলতে চাইছি আমার মাথায় ওড়না আছে, আপনার তো কিছু নেই। মানে কে আপনি? মিস তরু, আপনি কি এখন ইয়ার্কি করছেন? আমি কনফিউজড। আমার চেহারা দেখে কি মনে হচ্ছে ইয়ার্কি করছি বলুন? সত্যি ভুলে মুখে ওড়নার কথা চলে এসেছে। কথাটা বলে তরু পুনরায় হুড টেনে বলল, আসছে না তো হেল্প করুন। বিভ্রান্ত চোখে নির্জন তাকিয়ে থেকে হুড টেনে তুলে বলল, আসলে আমার মাথা লেগে যায় বলে হুড তুলি না। নিজেকে এত লম্বা ভাববেন না। একাই রিক্সা গেলে আপনি মাঝখানে বসতেন, তখন হুড মাথায় লাগতো না। নির্জন পুনরায় রেগে গিয়ে কিছু বলতে গিয়েও চুপ থেকে সামনের দিকে তাকায়। রিক্সা এসে থামে কোচিং সেন্টারের সামনে। নির্জন নেমে ভাড়া দিতে যাবে। তরু সিট থেকে উঠে বলল, আমাকে আগে একটু ধরেন। রিক্সাটা কেমন যেন মনে হচ্ছে, নামতে গিয়ে পড়ে যাব। নির্জন আশেপাশে তাকিয়ে অনেক ছেলে মেয়ে দেখে চুপচাপ হাত বাড়িয়ে ওকে নামিয়ে ভাড়া দিতে গেল। তরু বাধা দিল। কোনো ভাবান্তর দেখা গেল না নির্জনের মাঝে। জোর করে ভাড়া দিলেন। টাকা দেখাচ্ছে নাকি? নির্জন একটু মুখ এগিয়ে এনে কানের কাছে ফিস ফিস করে বলল, আপনি বোকা বলে এখানে চেঁচামেচি করছেন। আমি নেহাতি ভালো বলে হাত ধরে নামিয়েছি। ভর্তি হওয়ার পর আশেপাশে এই ছেলেমেয়েরা আপনার সহপাঠী হবে। হাত ধরে নামানোর কথা বলার পর যদি না নামাতাম, ওরা আপনাকে নিয়ে হাসত। নিজেকে অতি চালাক ভাবেন, অথচ কত বড় বোকামিটে না করতে গিয়েছিলেন। তরু হাঁ করে তাকিয়ে দাঁড়িয়ে রইল। নির্জন তাকে ফেলে হেঁটে গেটের কাছে চলে এলো। বেলা 11:30। খেয়া গোসল করে বের হতে দেখে তন্ময় ধারাবাহিক অনেকগুলো মেসেজ। কিয়া জান, কি করছো? গতকাল যাওয়ার পর থেকে কোনো খবর নেই যে। এদিকে আমাকে নিষেধ করে রেখেছ রাতে মেসেজ না দিতে।
যখন তখন কল না দিতে, তাহলে নিজেও তো একটু খোঁজ নেবে, তাই না? কিয়া মেসেজগুলো দেখে বিছানায় বসে। কী বলবে সে ভেবে পাচ্ছে না। বরাবরের মতোই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। খানিক সময় ভেবে কাঁপা কাঁপা আঙুলে টাইপ করলো, তন্ময় জান আমার, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমাদের আসলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি পাপ হচ্ছে। আমি মাঝে মাঝে খুবই গিল্টি ফিল করি। মেসেজ সিন করার সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয় তন্ময়, তুমি না বললে এই বিয়েতে তোমার সম্মতি ছিল না? তাছাড়াও গিল্টি ফিল হবে কেন? তাছাড়া আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। কি ভবিষ্যতে কী করবো সেটা সময় বলে দেবে। তুমি একবার ভাবো, পুরো জীবন যৌবন কি তুমি ইসাক সাহেবের সাথে কাটিয়ে দেবে? এই হয়? কেয়া কোনো রিপ্লাই না দিয়ে বিছানায় মোবাইল রেখে কপালে হাত দিয়ে বসে রইল। তন্ময় কল দিতে থাকে, কেয়া রিসিভ করে না। দীর্ঘ সময়ের পর মোবাইল হাতে নিয়ে মেসেজ দেয়, তন্ময় প্লিজ আমাকে কয়েকদিন একা থাকতে দাও। আমি সত্যি মানসিকভাবে বিপর্যস্ত। প্লিজ কিছু মনে করো না। সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো, কল রিসিভ করো কেয়া। না প্লিজ, তোমার সঙ্গে কথা বললে আমি আরও দুর্বল হয়ে যাই। তুমি কি আমার থেকে দূরে সরে যেতে চাচ্ছ? আমি জানি না তন্ময়, এজন্য বলছি কয়েকদিন আমাকে একা থাকতে দাও। তুমি একা থাকবে কিভাবে? বইরা তো তোমার পাশে থাকে।